এটা কি হামিদ ভাইয়ের বাসা? জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি আপনি? আমি শিহাব। পায়ে হাতে সালাম করছেন কেন? নিরুপায় হয়ে ভাবি। মানুষ নিরুপায় হয়ে পায়ে ছুঁয়ে সালাম করে প্রথম দেখলাম। কিছু করার নেই, মায়ের আদেশ। মায়ের আদেশ মানে? মায়ের আদেশ মানে মা আমাকে বলে দিয়েছে আপনার সাথে প্রথম দেখা হলে পা ছুঁয়ে সালাম করতে হবে। আপনার মা আমাকে চেনে? হ্যাঁ, আবার না। হ্যাঁ কি আবার না কি? মানে বুঝলেন না ভাবি, মানে আমার বড় খালা, মানে আপনার শাশুড়ির আদেশ হচ্ছে আপনাদের সাথে যাতে কেউ কমিউনিকেশন না রাখে। আর আমার মা মানে আপনার খালা শাশুড়ি এই জন্য ট্রেডিশনাল সম্পর্কটা রাখতে পারছেন না। কিন্তু মা হামিদ ভাইকে খুবই পছন্দ করে এবং সবসময় মন থেকে দোয়া করে। সেক্ষেত্রে আপনাকেও পছন্দ করে আমার মা। ও আচ্ছা আচ্ছা। ভাবি, ভাইয়া কেমন আছে? দিদি একটু দেরি হলো, শোনো ধরো। কি আপনি? ভাবি, উনি হচ্ছে অনেক ভালো মানুষ। ইনফ্যাক্ট মেয়ে মানুষ দেখলে না পা ছুঁয়ে সালাম করে। বাই দ্য ওয়ে, উনি হয়তো লীনা ভাবি খুঁজতেছে, মানে আপনাকে। আসি আসি। পা ছুঁয়ে সালাম করে মানে আপনি কে? আপনি কোথা থেকে আসেন? বাসায় কি করে ঢুকলেন? মানে আপনি ভাবি, লীনা ভাবি? হ্যাঁ। তাহলে ওহো, সালাম। কোন শিহাব? শিহাব, টাঙ্গাইলের। আপনার হাজবেন্ড হামিদ ভাইয়ের খালাতো ভাই আমি। তা আগে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে নাকি বাসায় ঢুকলো আর বোঝেনি তো এখনকার অবস্থা, না বর্তমান অবস্থা খুব খারাপ। যাই হোক, কিছু মনে করবেন না। এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি। আমাকে আপনি বলা যাবে না, তুমি করে বলতে হবে। ঠিক আছে, তাই হবে। ভাবি, আপনার সম্পর্কে যা অনুমান করেছি আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর। এখন বুঝতে পারছি হামিদ ভাইয়ের স্বেচ্ছায় বনবাসের কারণটা কি। থ্যাংক ইউ। যাই হোক, আসো ভিতরে আসো, তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা ভাবি, ওই মেয়েটাকে? ও আচ্ছা, ও ও পাশের বাসার খুব ভালো মেয়ে। ওর কথা কিছু মনে করো না প্লিজ। না না ভাবি, কিছু মনে করিনি। কেন মনে করবো? কেমন আছে বলো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হামিদ ভাই, তোমার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই না? আকাশে চাঁদ উঠলে ঘরের জানালা দিয়ে দেখা যায়, আলাদা জায়গায় গিয়ে দেখতে হয় না। আমার সাথে যোগাযোগ থাকলে তোরা জানতে। আমার কোনো অভিযোগ নেই। যে যেভাবে থাকুক ভালো থাকুক, সেটা কেমন করি। তার মানে তোমার জীবনে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এসবের আর কোনো প্রয়োজন নেই, তাই না? শিহাব, মানুষ যে কোনো পরিস্থিতি থেকে মানিয়ে নেয়, কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছি কিনা জানি না, তবে মেনে নিয়েছি। দুজন দুজনের জন্য যথেষ্ট। কে যখন আমাদের বুঝলো না, তাহলে আমাদের কিসের এত টাকা? আমাদের ভাবনাটা এখন এমন, কি আমাদের ক্ষমা করলো, মেনে নিল, সেটা দৃশ্য নয়। মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কাকে মেনে নেব, কাকে ক্ষমা করবো। মান অভিমান দিয়ে তো সম্পর্ক বিচার করা ঠিক না। হবে হয়তো, কিন্তু এখন এটাই আমাদের জীবনের বড় সত্য। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা, দাদা দাদি, নানা নানি এরা দূরে থাক। মানে মামা, চাচা, ফুপু, খালা এদের আদর কি, শাসন কি, এগুলোই জীবনে বুঝবে না। মানে বাচ্চাদের তো ঠকানোর তোমার কোনো অধিকার নেই। তার মানে তুই বলতে চাচ্ছিস আমরা এখন বাবা মার পা ধরে হাউমা করে কান্নাকাটি করবো, তাই না? তুই বল, কোনো লাভ আছে এতে করে? চেষ্টার মধ্যে শুধু আমরা এই চেষ্টাটাই করি নাই। ভাবি, ভাইয়া, আমি তোমাদের বাসায় 2 দিনের অতিথি। যদি বেশি কথা বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু তারপরও বলি, তোমরা যা দেখছো, যা বুঝতে পারছো, আমার মনে হয় যে দেখার মধ্যে ভুল আছে। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো, তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে। আচ্ছা বাধ্য তো, কাল কখন বেরোবি? তোর ট্রেনিং সেন্টার কোথায়? মহম্মদ, হ্যাঁ কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি, ট্রেনিং সেশনে যাচ্ছি। কি করেন আপনি? আমি জিজ্ঞেস করেছি আপনি কে? ও সরি, আপনাকে তো আমার নামটাই বলা হয়নি। আমি শিহাব, শিহাব আহমেদ। ফাইন, কিছু বলবেন? আপনি এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না। চেনার কথা কি? দেখুন, সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখছি দুষ্টামি বিশেষজ্ঞ। তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে? দুষ্টামি না বাদরামি? আশ্চর্য! আশ্চর্য! আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন? আমাকে আমার সামনে একটা অপরিচিত লোক আমার সাথে যেচে করে কথা বলতে চাইবে, আমি কি আশ্চর্য হব না? আপনার কাছে মোবাইল ফোন আছে? হ্যাঁ আছে তো, কিন্তু কাকে ফোন করবেন? 999-এ কল করব। 999 তো পুলিশের হটলাইন। এক্স্যাক্টলি। আপনি যে আমাকে বিরক্ত করছেন, আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব। আপনি ঠিক আছেন তো? না, এতক্ষণ ঠিক ছিলাম, খুব ভালো করে কথা বলছিলাম, এখন ঠিক নেই। তোমার যে কৃষিবিদ ভাইটা আছে, সে কতদূর পড়েছে? ও তো মাস্টার্স পাস, লাখ টাকার কাছাকাছি বেতনে চাকরি করতো। সেই চাকরি ছেড়ে দিয়ে 3 বছর হলো ফার্মিং শুরু করেছে। আমরা তো ভেবেছি সেটা পাগলই হয়ে গেছে। আমি দেখলাম না, ভালোই করছে, সবাই খুব ভালোই দিচ্ছে। ভালো চাকরি ছেড়ে ফার্মিং কেন?
সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। ভাবি লাইফে প্রোডাক্টিভ কিছু করতে চেয়েছিলাম, এই জন্যই ফার্মিং এ আসা। এই কর্পোরেট 9টা 5টা জব, বোর হয়ে গিয়েছিলাম একদম। কিন্তু তুই তো ব্যবসা করতে পারতিস, মানে একদম খেতে নেমে গেলি। মানে বুঝতে পারতেছিস তো বিয়ের সময় মেয়ে বাড়িতে কি পরিমাণ সমস্যাটা হবে। ভাইয়া একবার যদি তুমি ভাবিকে নিয়ে আমার এখানে আসো, বুঝতে পারবে আমি যে কত ভালো আছি। আমার ওটা হচ্ছে একটা রাজত্ব, আর সেই রাজত্বের রাজা হচ্ছি আমি। কি নেই আমার সেই রাজত্বে বলো? পুকুর ভরা মাছ, ফলের বাগান, সবজির ক্ষেত, 1 ডজন দুধ দেয়া গরু। জানো ভাইয়া, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল, সবজি, এই জিনিসপত্র, দুধ নিয়ে যায়, আমার যে কি ভালো লাগে। যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে, গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া। ছোটবেলায় বাগান করার খুব শখ ছিল আমার। গেলে এই অধম খুবই আনন্দিত হবে। সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাবো। শিহাব, চা দিব তোমাকে? না, এখন আর চা খাবো না, ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আমার নেই। আচ্ছা ভাবি, আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা? নিজে গিয়ে দেখলে তো পারো, ছাদ তো খোলাই থাকে। ঠিক আছে, তাহলে দেখে আসি। চারদিকে নজর নজর দিতে হবে। আপনি আমাকে কয়টা গোলাপ ছুঁয়ে দিবেন? অবশ্যই। কি নাম তোমার ছোট্ট বেবি? আমি বেবি না, আমি ক্লাস 3-তে পড়ি। আমার নাম সৈনী। ওরে বাবা, সুন্দর নাম। আমার নাম শিহাব। গোলাপ কি তোমার পছন্দের ফুল? নট রিয়েলি মাই ফেভারিট ওয়াটার লিলি, কিন্তু এখানে তো ওয়াটার লিলি নেই। ও, তাহলে নিজে নিচ্ছ না কেন? হাতে কাটা ফুটে, তাই ভয় লাগে। তোমার বাসা কয় তলায়? ছাদে এসছো, আম্মু বকবে না? লুকিয়ে এসেছি, আমি 3 তলায় থাকি। ও, বাসায় কে কে আছে? আব্বু আম্মু কি করে? ফুল ছিঁড়তে এসেছিলাম। আর উনি তোমাকে কি জিজ্ঞেস করছিল? উনি শিহাব আঙ্কেল জিজ্ঞাসা করছিল আব্বু কি করে, তুমি কি করো। কি সমস্যা আপনার? আমার মেয়েকে কি জিজ্ঞেস করছিলেন? আমার হাজবেন্ডের কথা কেন জিজ্ঞেস করছিলেন? এমনি। এমনি এমনি কেউ বাচ্চাদের কাছ থেকে ইনফরমেশন নেয়? কি করতে চান আপনি? কে আপনি? আশ্চর্য, আপনার সাথে এর আগে আমার 4বার দেখা হয়েছে, তারপর জিজ্ঞেস করছেন কে আমি? কি ধরনের আশ্চর্য সব কথাবার্তা? চল তো, একটু আনন্দ কথা ছিল, কথা বলবো না একদম। এত বড় একটা মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা ভাব করে যেমন কলেজ স্টুডেন্ট। বলেন। লজ্জা হয়ে পড়ে যাই। কখনো হয় কি, এই তন্নি ভাবে কি তিন্নি ভেবে নানান কথা বলে ফেলি। তন্নি ভাবি তখন তার ভুলটা ধরিয়ে দেয়, খুব লজ্জা পাই তখন। কেন? 2 বোন কি একই রকম দেখতে? ওনারা জমজ নাকি? একই রকম দেখতে মানে ওরা যমজ বোন, আর তিনি হচ্ছে তনি ভাবির ছোট যমজ বোন। ও আচ্ছা ভাবি, আপনি কি ওনাদেরকে আলাদা করতে পারেন? হ্যাঁ পারি। তিন্নির কপালে ছোট্ট একটা দাগ আছে, তবে এটা আগে বুঝতে পারিনি। সিক্রেটটা তিন্নি আমাকে বলেছে। আচ্ছা, তিন্নি আর তন্নি তাহলে 2 বোন। এবার আমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যাতে কথা না বলি। কিন্তু তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো? তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি, এক ফোঁটা ঘুমাতে পারিনি আমি। এই জন্য তো এখানে ওয়েট করছি। মানে কি বলতে বলছেন আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি জানি যে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি কি করবো বলো? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আমাকে পাগল করে ফেলেছে জানো। আজকে যদি ওই জায়গাটাতে তুমি না আসো, যেখানে আমরা দেখা না করি, আমি পাগল হয়ে যাবো। প্লিজ বলো, তুমি আসবে? কি বলছেন এসব আপনি? বুঝে শুনে কথা বলেন। বুঝতে পারছি যে তোমার ওই দজ্জাল বোনের জন্য তুমি আমাকে এখন না চেনার ভান করছো। কোনো সমস্যা নেই, আমি কিন্তু এক ফোঁটা মাইন্ড করিনি। আমি জানি যে আমাদের ভালোবাসা কতটা শক্ত। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। কোনো দজ্জাল বোন এসে আমাদের এই ভালোবাসাটাকে আলাদা করতে পারবে না। তন্নি দজ্জাল, এই কথা আপনাকে কে বলেছে? কেন, তুমি তো বলেছো যে তন্নি আপু দজ্জাল, ঝগড়াটে। তন্নি আপুকে দেখে কিন্তু মনে হয় না যে সে দজ্জাল, ঝগড়াটে। আচ্ছা, তুমি কি আমাকে ভয় দেখানোর জন্য বলেছো যে? তুই এখানে আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করতে। আজ তো দেরি কেন? আর পার্কে কয় টাকার বাদাম খেয়েছিস? হ্যাঁ, বাদামের টাকা কে দিয়েছে? উনি। পার্কে আমি? তুই নয় তো কি আমি? দেখ তিন্নি, সত্যি করে বল তুই পার্কে কার সঙ্গে ছিলি? আমি কিন্তু সব জানি। ও আচ্ছা, নিজের সব দোষ লুকানোর জন্য রেডি হয়ে বসেছিলিস তাই না? তুই আমাকে আগে বল, তুই একটা ম্যারিড মেয়ে হয়ে, এক বাচ্চার মা হয়ে এসব কি শুরু করেছিস? তোকে এগুলো মানায়? আমি কি করেছি? কি করছিস বলতে আমার রুচিতে বাড়ছে। যা করছিস বাদ দে, বুঝছিস? শেষে বড় সড় একটা অশান্তি হবে। আর তোকে দিয়ে এটা আমি আশা করিনি। ছি! ও, নিজের দোষ ঢাকার জন্য উদরপিণ্ডি বুদর ঘরে চাপানোর চেষ্টা হচ্ছে তাই না? শোন, একদম মিথ্যা কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আর তুই কেমন বোন? হ্যাঁ, নিজের কুকীর্তি ঢাকার জন্য বোনের নামে বদনাম করছিস? আমি বদনাম করছি না, তোর প্রেমিক নিজে মুখে আমাকে বলেছে তোদের ছাদে যাওয়া, হাতে হাত রেখে সুখ দুঃখের কথা বলা। তুই আমাকে একটা কথা বল, তোকে এসব মানায়? আমি হলে একটা কথা ছিল, তোর তো একটা সংসার আছে তাই না? খবরদার তিনি, মুখ সামনে কথা বলবি। কেউ একজন আমার নামে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। আর তুই ওই শিহাব নাকি পাশের বাড়ির লোকের সঙ্গে যা করছিস বুঝে শুনে করছিস তো? দেখ, পরে খারাপ কিছু হলে কিন্তু সবকিছু আমার ঘাড়ে পড়বে। শিহাব তো তোর প্রেমিক। ও, শিহাব এখন আমার প্রেমিক হয়ে গেছে। শোন, তোর প্রেমিক সব নিজের মুখে বলেছে তোদের মধ্যে কি চলছে। ওয়েট, তোর নিয়ে আমাকে একটু ভাবতে দে। তুই বলছিস সে আমাকে ভেবে তোর সঙ্গে এসব কথাবার্তা বলছে, কিন্তু একই কাজটা তো আমার সাথেও করছে। তার মানে বুঝতে পারছিস শিহাব আমাদের সাথে গেম খেলছে। কিন্তু
কেন? তুই একটু ভেবে দেখ, সে আমাকে ডেকে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছে, হ্যাঁ, আবার তোকে ডেকে সেম কথা বলছে, আমার সম্পর্কে বলছে। তাহলে এর মানে কি ও গেম খেলছে না? ও জেনে বুঝে আমাদের দুজনকে জব্দ করতে চাইছে। কেমন আছো তিন্নি? তোমাকে দেখার পর মনটা খুশিতে ভরে উঠলো। তাই নাকি? হ্যাঁ, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আনন্দ এই ছাদে ভর করেছে। স্পেসিফিকলি বলতে গেলে আমার উপর ভর করেছে। আহারে, কত ভালোবাসা, তাই না? একদম ভালোবাসা উপচে পড়ছে। আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার আকাশে বৃষ্টি হয়ে ঝরছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে মজনু নামে যতজন আছে তাদের বংশধরের মধ্যে আপনি একজন। এত ভালোবাসা নিয়ে ঘুমান কি করে রাতের বেলা? প্রেম আবেগ এই মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম। সেই ভালোবাসার চারাটা দেবার মতো তোমার মতো কাউকে পাইনি। মিথ্যুক। ভুল বললে, আমি নিখাত প্রেমিক। আচ্ছা ভাবি, শিহাব ভাই আপনার কেমন দেবর? তোমার ভাইয়ের খালাতো ভাই। কিন্তু কেন বলো তো? না মানে সেদিন সে আপনাকে মনে করে, মানে ভাবি মনে করে আমাকে সালাম করলেন। এরপরেও দেখলাম যে ওনার আচরণ খুব ভালো আর কি। বলতে পারো এক প্রকার চাষা। কি বললেন ভাবি, চাষা? কিন্তু ওনার বেশভূষা দেখে তো মনে হয় অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ। ঠিক বলেছ। জানো শিহাবের গ্রামের বাড়িতে না একটা বিরাট ফার্ম আছে, সেখানেও গরু পালন করে, মাছ চাষ করে, সবজি চাষ করে। ও না শহরে বড় একটা চাকরি করতো, কিন্তু ওটা তার ভাল লাগে না। সে কি করবে? এগুলো করবে। বলো এখন। ইন্টারেস্টিং। ওনার বউ কিছু বলে না? আই মিন বাধা দেয়নি এখনো? বিয়ে করলে না বউ থাকবে, তবে এটা ঠিক যদি বউ থাকতো না ঝাঁটা দিয়ে পিটি ওর এই ভূত তাড়াতো। এরপর দেখুন, আপনি ভালো করে জানেন যে আমি তন্নি, তিন্নি না। তারপর আপনি এই গেমসটা কেন খেলছেন? কেন করছেন এসব? আপনার এই ধরনের ছেলে মানুষের জন্য আমরা সমস্যায় পড়তে পারি, সেটা কখনো ভেবে দেখেছেন? তার মানে পরাজয় স্বীকার করছেন? ভালো লাগলো। এ কেমন ভালো লাগে আমি বলতে পারছি না, কিন্তু আপনার এইসব কারণের জন্য আমার কথা বাদ দিন, তিন্নি অনেক বড় ক্ষতি হতে পারে। এমনিতে তিন্নির জীবনে অনেক বেশি দুঃখ সহ্য করেছে। আপনার কাছে আমি অনুরোধ করবো ওর সাথে এরকম প্রেম ভালোবাসা নিয়ে খেলা করবেন না। না না, সে ইচ্ছে কখনোই ছিল না। কিন্তু আপনারা যমজ বোন, একজন বোনের বিয়ে হয়ে গেল 7 বছর হয়ে গেছে, আরেকজনের এখনো বিয়ে হয়নি কেন? আপনি আমাদের সম্পর্কে এত কিছু কিভাবে জেনেছেন? রিনা ভাবি বলেছে আপনি? হ্যাঁ, গল্প করার ছলে আসলে বলে ফেলেছে। আর একটা কথা, কিছু মনে করবেন না, আমি কি তিন্নির জীবনে কি ঘটেছিল জানতে পারি? কি লাভ? আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে থাকতে দিন, কারো দয়া বা অনুগ্রহ আমাদের প্রয়োজন নেই। দেখুন, সেটা করার ক্ষমতা আমার নেই, তবু মানুষ হিসেবে জানতে চাচ্ছি। জন্মসূত্রে আমি তিন্নির বড় বোন, আমি ওর 5 মিনিটের বড়। কিন্তু আমাদের বেড়ে ওঠা, লেখাপড়া সব কিছু একসাথে। আমরা বোনের চেয়ে অনেক বেশি কিছু ছিলাম। কিন্তু আমার বিয়ের পরে সব কিছু বদলে যায়। আমি খুব অল্প বয়সে পালিয়ে বিয়ে করি। বাবা মা খুব কষ্ট পেয়েছিল, সময়ের ব্যবধানে বাবা মা মেনে নিল। কিন্তু এর মাঝে বাবা তাড়াহুড়ো করে তিন্নিকে বিয়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তিন্নির কপালে দায়িত্ব জ্ঞানহীন মাতাল একজন স্বামী জোটে। তিনি অনেক চেষ্টা করেছিল তাকে পথে ফিরে আনার জন্য। শেষমেশ বাধ্য হয়ে আমরা তিন্নিকে আমাদের কাছে নিয়ে আসি। এরপর থেকে তিনি আমাদের সঙ্গেই থাকে। জীবনে আসলে ভালোবাসার প্রয়োজন, এমন মানুষ প্রয়োজন যাকে চোখ বুজে বিশ্বাস করা যায়। যদি জীবনসঙ্গী নির্বাচনে ভুল হয় তাহলে সারা জীবন পস্তাতে হয়। সবার উচিত একজন সঠিক এবং উপযুক্ত মানুষ খুঁজে বের করা। সবই বুঝলাম, কিন্তু বিয়ের আগে একজন পুরুষকে কতটুকু জানা সম্ভব একটা মেয়ের? আমাদের সমাজে তো মনের মতন হাজব্যান্ড পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। ছেড়ে দিয়ে সারা জীবন কেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে? নতুন করে জীবন শুরু করতে হবে। সঠিক মানুষের অপেক্ষায় না থেকে মনের মানুষ খুঁজতে হবে। হয়তো সেই কাঙ্ক্ষিত মানুষটা তোমার আশেপাশে আছে। তাই নাকি? সে মানুষটাকে কিভাবে খুঁজবো? মন দিয়ে খুঁজতে হবে, মন থেকে চাইতে হবে। বেশ হয়েছে, অনেক হয়েছে। তুমি, তোমার না পরশু আসার কথা ছিল? কেন, আগে এসে কি ভুল করে ফেললাম? প্রেম লীলায় বাধা হয়ে গেলাম? কাবাব মে হাড্ডি? মিস্টার, আপনার ভাষায় আমি একজন ভুল মানুষ। ও আমার সাথে বিয়ে করে ভুল করেছে, তাই পস্তাচ্ছে। ও, বুঝতে পেরেছি। আলম সাহেব, আপনি ভুল মানুষ না, কিন্তু ভুল বুঝছেন আপনি। এখানে কোনো প্রেম লীলা হচ্ছে না। শুধু শুধু ভুল বুঝে জীবনে অশান্তি ডেকে আনবেন না। মিস্টার, আমার কানে যা শুনলাম সেটা বিশ্বাস করবো নাকি আপনার কথা বিশ্বাস করবো?
আলম কি বলছো এসব? বাসায় চল, আমি খুলে বলছি। হ্যাঁ, বাসায় তো যেতে হবেই। তন্নি, তুমি আমার বিশ্বাস নষ্ট করেছো। আপনি আমার কথাগুলো শুনুন, আপনার সব বাজে সন্দেহ দূর হয়ে যাবে। এই যে মিস্টার, কারো গায়ে হাত তোলার মতো অভদ্র আমি নই, আর আমি অন্ধও নই। ভুল আমার স্ত্রীরও থাকতে পারে, আমাকে অভদ্র হতে বাধ্য করবেন না। আলম তুমি কিন্তু রিপিট কাজ করছো। এইসব কতদিন ধরে চলছে? কবে, কোথায়, কখন, কিভাবে শুরু হলো? আর আমি কি ভুল করেছি? আমি তোমার কোন চাহিদাটা অপূর্ণ রেখেছি যে তুমি এরকম একটা জঘন্য কাজ করতে গেলে? আলম তোমার এখন মাথা ঠান্ডা নেই। তোমাকে আমি যাই বলি তুমি কিছু বিশ্বাস করবে না। আগে তোমার মাথা ঠান্ডা হোক, তারপর সব খুলে বলো। আমার মাথাটা কি করে ঠান্ডা রাখবে? নির্জনের নিবৃতে ছাদের পরে একটা মানুষের সাথে তুমি প্রেমালাপ করছো, তারপর আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে? তোমার যখন জানতে হবে তাহলে শোনো, শিহাব তিন্নিকে ভালোবাসে, কিন্তু তিন্নির অতীতের কথা শিহাব জানতো না। আমি তা বলার জন্য গিয়েছিলাম, এর বেশি কিছুই না। ও, তিন্নির হয়ে তুমি ওকালতি করতে গেছো? নিজের অপরাধটা ঢাকার জন্য নিজের বোনকে ব্যবহার করছো? ছি তন্নি, ছি। বিশ্বাস করো আলম, আমি আমি প্রথমে শিহাবের কাছে তিন্নি সেজে গিয়েছিলাম শিহাবের মনের অবস্থা জানার জন্য। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে শিহাবের মনের মধ্যে কোনো কোনো খারাপ চিন্তা নেই, ওর মনটা সহজ সরল, তখন আমি নিজে থেকেই তিন্নির সম্পূর্ণ অতীত ওকে খুলে বলি। তাই নাকি? তন্নি, আমি তোমাকে ভালোবাসি বলে তুমি ভেবো না আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব। ভুল মানুষকে ভালোবেসে তুমি ভুল করেছো, এই কথাটা তোমাদের আলাপচারিতায় পরিষ্কার ছিল। তুমি আমাকে এতটা বোকা মনে করো না। সেই ভুল মানুষটা তো তুমি না, শিহাব তিন্নির এক্স হাজবেন্ডের কথা বলেছে। বাহ, অসাধারণ বলেছো, খুব ভালো বলেছো। তাহলে মনের চোখ দিয়ে ওই বেটা কাকে খোঁজার পরামর্শ দিচ্ছিল তোমাকে? তুমি আমাকে এতটা বোকা মনে করো? শোনো, শিহাব বলছিল যেন আমরা তিন্নির জন্য লাইফ পার্টনারটা খুব ভালো করে চুজ করি, সেই পরামর্শটা দিচ্ছিল আমাকে। ও আচ্ছা, তাহলে সেই পরামর্শটা তিন্নিকে না দিয়ে তোমাকে কেন দিচ্ছিল? তুমি কি মনের মানুষ খোঁজার বিশেষজ্ঞ নাকি? আমার তো এই গুণটা তোমার জানা ছিল না। আলম, তোমার সাথে আমার 10 বছরের সংসার। তোমাকে ভালোবেসে আমি বাবা মার বাড়ি থেকে এক কাপড় এখানে চলে এসেছি। আমি কতখানি তোমাকে ভালোবাসি এটা তোমার বোঝার এখনো ক্ষমতা হয়নি। আর আমাকে সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, তোমার পরিবারের সাথে, আমার পরিবারের সাথে। আর এই তার প্রতিদান? আমার মেয়ে শৈলীর কসম, আমি তোমাকে একটু মিথ্যা কথা বলছি না। আমার মেয়ের নামে কোনো কসম কাটবে না। তুমি সত্য মিথ্যা যাচাই করো। তুমি যদি প্রমাণ খুঁজে পাও যে আমার শিহাবের সাথে কোনো সম্পর্ক আছে, তাহলে তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। ওয়েল সেড। যদি শিহাব নামের ওই বেটা তিন্নিকে সত্যি ভালোবেসে থাকে, ভালো কথা। যদি এর অন্যতা হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না। যাও এখন, আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। তুমি খাবে না? আমার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না। যতদিন এই বিষয়টা সুরাহা না হচ্ছে, আমার মেয়ে আমার কাছে থাকবে। যাও। মাত্র আমার কারণে তোর জীবনে এত বড় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। আমি কালই বাড়ি চলে যাব। তুই আমাকে এত বড় বিপদের মধ্যে একা রেখে চলে যাবি? যা, তুই গেলে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে যা। আমি কি করব বল? আমার নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। আমার আর সহ্যই হচ্ছে না। 10টা বছর একটা মানুষের সাথে সংসার করলাম, আলমের এই জায়গাটা আমি কখনো দেখিনি। ও যে আমাকে এইভাবে সন্দেহ করবে আমি কখনো কল্পনাও করিনি। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার থেকে পাওয়া ছোট আঘাতটা অনেক বড় মনে হয় রে। তুই অনেক বড় একটা ঝামেলা নিজেকে জড়িয়ে ফেলেছিস। তুই কেন বলতে গেলি সে আমাকে ভালোবাসে? এখন তুই দুলাভাইকে কিভাবে প্রমাণ করবি? যেদিকে আমার শিহাবের সাথে এরকম কোনো কথাই হয়নি, জানার জন্য সে স্বীকার করে নিল। তুই 7 দিন পরে কি হবে যখন সে চলে যাবে? দুলাভাইয়ের যে সন্দেহটা তোকে নিয়ে সেটা আরো মাথা চাড়া দিয়ে উঠবে, সংসারে অশান্তি লেগেই থাকবে। তাহলে আমি এখন কি করব? আমাকে মরতে বলছিস? আরে আমি তো তা বলিনি বোন। দেখ দেখ তেমনি আমি আলমকে অনেক বেশি ভালোবাসি। আমার মেয়ে, আমার স্বামী, সংসার ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। শুনে খুবই খারাপ লাগছে। মজার ছলে এরকম একটা ভুল বোঝাবুঝি হবে চিন্তা করতে পারিনি। কারোর জন্য মজা, কারোর জন্য সাজা হচ্ছে। আমি খুবই সরি। তোমার সরি বলে কি হবে? যা হতা হয়ে গেছে। এটার জন্য কিন্তু আমি একা দায়ী না, আপনারাও দায়ী আছেন। এখন আপনার দিকে তাকিয়ে তারপর আমি বলছি যে কি করলে সবকিছু স্বাভাবিক হবে বলুন, আমি চেষ্টা করব। আপনাকে শুধু ভালোবাসার অভিনয় করতে হবে আমার সাথে। মানে আপনার বোন দুলাভাইয়ের ঝগড়া ঠিক করার জন্য আপনার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে? কি অদ্ভুত সমাধান! এখন হাসবো না দুঃখ করবো আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আপনার কাছে ব্যাপারটা খুব অন্যরকম মনে হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। ভাইয়াকে যদি কোনো রকম বিশ্বাস করানো যায় যে আমার আপনার সম্পর্ক চলছে, তাহলে ভাইয়া তন্নিকে অবিশ্বাস করবে না। ঠিক আছে, আমাকে একটু ভাবনার জন্য সময় দিন। ও, বুঝতে পেরেছি। আপনার এই অভিনয়টা করতে আপত্তি আছে। ভালো থাকবে। তিন্নি, আপনি কাজটা যত সহজে বলছেন, কাজটা তত সহজ না। ভালোবাসা মুখের কোনো কথা না,
যেমন দোকান থেকে একটা কিছু কিনলাম, ভালো না লাগলে সেটা ফেরত দিয়ে দিলাম। ভালোবাসা যেমন স্বর্গীয়, তেমনি ভালোবাসা কিন্তু মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। বুঝতে পেরেছি, কিন্তু শিহাব আমি আজকে আপনার জন্য ওয়েট করব। বলুন মিস্টার শিহাব। কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, প্রসঙ্গটা আমি টেনে বলছি। আপনি তিন্নিকে ভালোবাসেন? জি। ভালো, কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন সেটা যদি পরিমাপ করে দেখা যেত ভালো হতো। এটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। কিন্তু তারপর আমার জানার খুব ইচ্ছে হচ্ছে আপনার ভালোবাসার গভীরতা কতটুকু। আপনি চাইলে উদাহরণ টেনে আমাকে বোঝাতে পারেন। দেখুন আলম সাহেব, আমি কবি সাহিত্যিক কিছুই না, তবে এতটুকু বলতে পারি, তিন্নিকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। যেমন? তিন্নির জন্য মরতে পারি, মারও খেতে পারি। আপনি বলতে পারেন তিন্নির ভালোবাসা আমাকে সাহসী করেছে। তার মানে হচ্ছে তিন্নির জন্য আপনি সব কিছু করতে পারেন। আপনি কি তিন্নির অতীতটা জানেন? তন্নি আপু আমাকে বলেছে। তিন্নির অতীতটা নিয়ে আপনার মতামত? এখানে তিন্নির কোনো দোষ নেই, আর যেখানে তিন্নির কোনো দোষ নেই সেখানে আরেকজনের পাপের ফল সে কেন ভোগ করবে? আমি তিন্নির অতীত সম্পর্কে জানতে চাই না। তিন্নিকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? আলম ভাই, আমি তিন্নিকে ভালোবাসি, কিন্তু তিন্নি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। আমি যতদূর জানি তিন্নি আপনাকে ভালোবাসে। তাই আমার রায় হচ্ছে তিন্নিকে আপনার বিয়ে করতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। ভাই, আপনি কারোর উপরে জোর করে এরকম বিয়ের প্রেশার দিতে পারেন না। ভাব, দুজন দুজনকে যদি ভালোবেসেই থাকো তাহলে বিয়েটা করতে আপত্তি কিসের? আমি তোমাদের গার্ডিয়ান হিসাবে বিয়েটা দিতে চাই, এটাই আমার ফাইনাল কথা। সরি, আমি এই বিয়েতে রাজি না। যদি বলেন এক্ষুনি বিয়ে করতে, আমার কোনো আপত্তি নেই। আপত্তি থাকবে কেন? আমার শালিকে দেখতে কম সুন্দর? আগামী পরশু আমার আমেরিকাতে ফ্লাইট। আমি চাই কালকের মধ্যে বিয়েটা সবকিছু ঠিক করতে, সবকিছু করে ফেলতে। বেশি কিছু করবো না, আমি ঘরোয়া আয়োজন করে সবকিছু শেষ করবো। তন্নি, এই তন্নি, শোনো, একটা খুশি সংবাদ আছে। আরে মিষ্টি নিয়ে এসো। মাথা ঠিক আছে? আপনি কি পাগল? হ্যাঁ, বলতে পারবেন পাগল। আমাকে দয়া করছেন? ভালোবেসে ফেলেছি। ভাইয়া, একটা ঘটনা ঘটে গেছে, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে কিভাবে বলবে মানে? মুখে ঘা হয়েছে নাকি? মুখ দিয়ে বলে ফেল। ভাইয়া, আমি লীনাকে বিয়ে করতে চাই। হোয়াট? তোর মাথা মুখে ঠিক আছে নাকি? লীনা তো ভাবি। আস্তাগফিরুল্লাহ, কি বললাম? ভাবি না, সরি। আমি তিন্নিকে বিয়ে করতে চাই। পাশের বাসার তিন্নি? একটা থাপ্পড় মেরে না তো টাট করে ফালা দেবো। নিজেরা প্রেম করে বিয়ে করে সুখে সংসার করছো, আমি করলেই দোষ। ছোট ভাইয়ের ক্ষেত্রে তুমি এখন দাদাগিরি ফলাচ্ছ না? এটা কখনোই সম্ভব না, মরে গেলেও সম্ভব না। শিহাব, তুমি ঘরে যাও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলছি। এত রিয়েক্ট করছো কেন? তোমার ভাই তো পাপ করছে না। এখানে পাপের কথা আসছে কেন? ওই মেয়েটার একটা ব্ল্যাক পাস্ট আছে, আমি সব জেনে শুনে এই বিয়েতে রাজি হতে পারি না। তাছাড়া মেজো খালা সম্মতি দেবে না। মেজো খালা তো আমার মায়েরই বোন, তাই না? তার আমি রগে চিনি। পরে দেখা যাবে এই বিয়ের কারণে পুরো দোষটা আসবে তোমার আর আমার উপরে। বুঝতে পারছো তুমি? তুমি চেঁচাচ্ছ কেন? এটার কোনো সমাধান আসবে না। সমাধান আসবে না মানে? আসবে না। ঘটনাটা কেমন ঝড়ের বেগে হয়ে গেল। শুধুমাত্র আমার জন্য আপনার জীবনের ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়ে গেল। আমাকে ক্ষমা করে দিবেন। তুমি আমাকে বলো, আমাকে বিয়ে করে তুমি খুশি হওনি? কিন্তু আমি সব সহ্য করতে পারবো, আপনার অবহেলা সহ্য করতে পারবো না। আমার বাগানে অনেক ফুল গাছ আছে, কিন্তু আমার মনের বাগানে শুধু একটাই ফুল, সেটা সারা জীবন সযত্নে আদরে সোহাগে রাখবো। সোনারুটি পরবর্তী পার্ট আমাদের চ্যানেলে পান, সাবস্ক্রাইব করুন।
Eternally problem. Every good
বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবীদের ঘটনা শুনলেই সত্যি চোখে পানি এসে যায়। তেমনই একটি ঘটনা, হযরতে সাদ সালামি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত গরিব সাহাবী। গায়ের রং ছিল খুবই কালো এবং মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে বসে কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন। জবাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছি 8 মাস হলো। এই 8 মাস আমি মদিনার অলিতে গলিতে কত না জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে, যা আমি পালন করতে পারিনি। তাই আমি ভয়ে কান্না করছি। যদি এই সুন্নত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত হতে বঞ্চিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক ওমর ইবনে ওহাবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী, তার সাথে আমি রাসূল তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি ওমর ইবনে ওহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে ওহাবের বাড়ি গেলেন এবং ওমর ইবনে ওহাবকে সব কিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে ওমর ইবনে ওহাব খুব রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি হতে বের করে দিলেন। এদিকে ওমর ইবনে ওহাবের মেয়ে ঘরের ভেতর থেকে সব কিছু শুনতে পেলেন। যখন ওমর ইবনে ওহাব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞাসা করলো, বাবা, তোমাকে এত বড় সাহস কে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করলে? আল্লাহর রাসূল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছে আমি তাকে স্বামী হিসাবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে ওমর ইবনে ওহাব দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছালেন এবং রাসূলের কাছে মাফ চাইলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন আর সাদ রাদিয়াল্লাহু তাআলা এর বিয়ের জন্য 600 দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন, তার পক্ষে 600 দিরহাম জোগাড়
করা সম্ভব ছিল না। তাই অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন যাতে উনি ওনার স্ত্রীর মহারানা আদায় করে ও নতুন বইয়ের জন্য কিছু সদাই করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখন নতুন বইয়ের জন্য কেনাকাটা করতে দোকানে ঢুকলেন, হঠাৎ শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছেন। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি সাদ ফুলের বিছানায় বাসর ঘরে নতুন স্ত্রীর কাছে যাব না, আমি রাসূলের মহব্বতে জিহাদে যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা একের পর এক কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে একরকম হঠাৎ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালায় শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। দূর হতে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এ যেন সাদের লাশ। মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহ্বা বের হয়ে আছে। সাদের চেহারার দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। আবার পরক্ষণেই আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক সাহাবী আব্দুল লুবাবা রাসূলকে এর কারণ জিজ্ঞাসা করলেন। জবাবে রাসূল বললেন, আমার সাদ ফুলের বিছানায় বাসর ঘরে যায়নি, আমার মহব্বতে শহীদ হয়ে গেল। তাই স্নেহের কারণে আমার চোখ হতে পানি ঝরে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম। আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মোকাম দান করেছেন। আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছেন, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে। দেশস্থ হতে অসংখ্য ঘুর দৌড়ে আসতেছে যে কার আগে কে সাদকে কোলে নেবে। দৌড় দেওয়ার কারণে ঘুরদের সামনে পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রাসূল লজ্জায় চোখ ফিরিয়ে নিয়েছিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে ওনার মতো ঈমান নিয়ে পরকালে যাবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।